আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ম্যাথ ডিকোডারে স্বাগতম। আজকে ক্লাসে আমরা এসএসসি এমসিকিউ শিখব কুমিল্লা বোর্ড গণিত সাবজেক্টে। আসেন শুরু করি। দেখেন এখানে প্রথম প্রশ্নটা কি আছে। এখানে প্রথম প্রশ্নটা আছে পৌনঃপুনিকের গুণন। এখন পৌনঃপুনিকের গুণনটা কিভাবে করবেন আগে আপনাদের ওটা জানতে হবে। পৌনঃপুনিকের গুণন মূলত করতে হবে ভগ্নাংশ নিয়ে। এখন পৌনঃপুনিক, এই যে দুটো পৌনঃপুনিক নাম্বার আছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা পৌনঃপুনিকের সংখ্যা, আবার এই যে এখানে একটা পৌনঃপুনিক সংখ্যা। এই দুটো পৌনঃপুনিক সংখ্যার আগে আপনাদের ভগ্নাংশ নিতে হবে, তারপর ভগ্নাংশ নিয়ে তারপরে ম্যাথটা করতে হবে। তা আসেন দেখি আমরা কিভাবে করে। প্রথম পৌনঃপুনিক সংখ্যা কত? 0.2 পৌনঃপুনিক। এটাকে ভগ্নাংশে নিতে হবে। তাহলে আসেন ভগ্নাংশে নিই। তো ভগ্নাংশে নিতে কী করা লাগে? পৌনঃপুনিক ছাড়া সকল সংখ্যা লেখা লাগে 2। তারপরে পৌনঃপুনিক যত সংখ্যা সবাই বিয়োগ করা লাগে। এখন পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে বিয়োগ কিছু করা লাগবে না। তারপরে যতটা সংখ্যার পৌনঃপুনিক নিচে ততটা 9 গেল, প্রথম সংখ্যা গেল। এরপরে সংখ্যা কত? 0.16 পৌনঃপুনিক, যেখানে পৌনঃপুনিক আছে 6-এর উপরে। তাহলে এখানে এটা এবার এটার মধ্যে কীভাবে করবেন দেখেন। প্রথমত পুরো সংখ্যাটা লিখবেন। 16, আমরা 16 লিখি। প্রথমে 16 লিখি। এবার পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা সবাই বিয়োগ, অর্থাৎ 1 বিয়োগ হবে এখানে। পৌনঃপুনিক ছাড়া এখানে কি আছে? শুধু 1 আছে না? আচ্ছা, এরপরে যত সংখ্যা হবে ততটা 9। তাহলে একটা সংখ্যার হবে পৌনঃপুনিক, তাহলে একটা 9। এবার দশমিকের পরে পৌনঃপুনিকের আগে, যতটা সংখ্যা ততটা শূন্য, তাহলে একটা শূন্য হবে এখানে, তাহলে শূন্য। তাহলে এখানে কী দাঁড়ায় এবার দেখেন। তাহলে শূন্য দিলে কী দাঁড়ায়? এখানে 16 থেকে 1 বিয়োগ করলে কত? 15। আর এখানে নিচে আছে 90। তাহলে এখন দেখেন এই 15 আর 90 কিন্তু কাটাকাটি যায়। 15 আর 90 কাটাকাটি গেলে কত হয়? ক্যালকুলেটর সাহায্যে বাইর করি আমরা। দেখেন 15 আর 90 এইখানে 15 এখানে কাটাকাটি গেলে 15 একে 15, 15 একে 15 আর 6 15 90। তাহলে এটা ভাঙলে কি হয়? উপরে দাঁড়ায় কত? উপরে 1 আর নিচে 6। ঠিক আছে, এখন মূল অঙ্কে আসেন। এবার মূল অঙ্কটা কি বলছে? 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক। তো এটা গুণনটা কীভাবে করবো আমরা? তাহলে 0.2 পৌনঃপুনিক যে আছে তার ভগ্নাংশ রূপ কত? উপরে 2 নিচে 9 ইন্টু, আর 0.016 এটা পৌনঃপুনিকের পূর্ণ সংখ্যাটা কত আসলে আমরা বার করলাম মাত্র। উপরে 1 নিচে 6, কাটাকাটি করেন না। 2 একে 2 আর 3 দুগুণে 6। তাহলে এখন এর গুণ করলে নিচটা লাগে নিচেটা, উপরটা লাগে উপরটা। তাহলে নিচে 3 নং, নিচে হলো 27 আর উপরে হলো কত? একে একে 1। এবার এটা ক্যালকুলেটর কনভার্ট করেন। দেখেন এটা ক্যালকুলেটর যদি আমরা কনভার্ট করি, অর্থাৎ একেটা যদি আমরা 27 দ্বারা ভাগ করি, তাহলে কি আসে দেখেন, দেখাইতেছি আমরা। 1 দেখেন 1 ডিভাইডেড বাই 27, তাহলে কি আসে দেখেন 0.033, অর্থাৎ 033 সংখ্যাটা আছে ওটা রিপিট হইতেছে। ঠিক আছে, 033। তাহলে এটার অ্যান্সার কী হইব? তাহলে এটা যদি অ্যান্সার আমরা এখন লিখি, তাহলে তার অ্যান্সার কী দাঁড়ায়? তাহলে অ্যান্সার কী দাঁড়ায় দেখেন। অ্যান্সার হইব কত? 0.037 আমরা এটা 7 হইব। তাহলে এখন যেহেতু 037 রিপিট হইতেছে, তাহলে এই 0 উপর একটা পৌনঃপুনিক আর 7 উপর একটা পৌনঃপুনিক। তাহলে সঠিক উত্তর কোনটা? তাহলে সঠিক উত্তর হলো এই খ হলো সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা এবার ফরম্যাটে যাই। ফরটা কী হয়েছে? কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বুঝতে হলে আমাদের একটু একটা বর্গক্ষেত্র আঁকা লাগবে। আসেন আমরা একটা বর্গক্ষেত্র আঁকি আগে। শেপ বর্গক্ষেত্র, দেখেন এই একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে
আচ্ছা দেখেন এই একটা বর্গক্ষেত্র যার এই একটা বাহুর দৈর্ঘ্য দেখেন যার এই একটা বাহুর দৈর্ঘ্য এই যে এই বাহুর দৈর্ঘ্যে আমরা ধরি এই বাহুর দৈর্ঘ্যে আমরা কি ধরি ধরেন এই একটা বাহুর দৈর্ঘ্য এ আচ্ছা একটা বাহুর দৈর্ঘ্য কত এই একটা বাহুর দৈর্ঘ্য এ আমরা জানি কি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ প্রত্যেকটাই তো এ আচ্ছা এখন এই তাহলে এই বাহুটাও তো এ তাহলে আসেন এই বাহুটা হ্যাঁ এখন এই দুইটা বাহুর মানি এ এই দুইটা বাহুর মানি কত এটাও এ ওইটাও এই দুইটা বাহুর মানি কত এ দেখেন এটাও এই এখন দুইটা বাহু যদি মান এই হয় তাদের একটা কর্ণ আছে না এই দেখেন কর্ণটা এই যে এই কর্ণটা এই কর্ণটার মানটা কত হবে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি পিথাগোরাস কি বলে এখানে কর্ণটা আবার একটু আঁকি আমরা হ্যাঁ আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি পিথাগোরাস কি বলে একটা সমকোণী ত্রিভুজ এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার অর্থাৎ এই অতিভুজের বর্গ হবে ভূমির বর্গ আর লম্বের বর্গের সমষ্টি তাহলে আমরা যদি ভূমির তাহলে অতিভুজ আমরা কি জানি অতিভুজ যে অতিভুজ আচ্ছা আমরা এভাবে না দিয়ে আমরা এর নামকরণ করি দাঁড়ান তাহলে এটার নাম দেন এ এটার নাম দেন বি এটার নাম দেন সি তাহলে এ বি সি তাহলে এ বি সি এটা কীভাবে পাবো অতিভুজকে এসি তাহলে কী হবো এসি স্কোয়ার ইজ ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন আমাকে তো স্কোয়ার দরকার নেই আমাকে দরকার শুধু মানটা তাহলে আমরা স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কী আকার হইব স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাব ঠিক আছে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট দাঁড়াইব আচ্ছা তাহলে এবার আসেন তাহলে এবার আমরা অতিভুজটা যদি আমরা বার করি তাহলে কি দাঁড়ায় দেখেন এবার দেখেন তাহলে এ বির ভ্যালু কত এ বির ভ্যালু হলো এ বির ভ্যালু এ তাহলে এ স্কোয়ার আবার বিসির ভ্যালু এ এই যে দেখেন এই যে এ বি বাহুর দৈর্ঘ্য এ বিসি বাহুর দৈর্ঘ্য এ তাহলে দুইটা এ স্কোয়ার তাহলে কি হবো রোট ওভার অফ 2a স্কোয়ার 2a স্কোয়ার এখন এই রোটের ধর্ম একবার টুর উপর যাবে একবার এর উপর যাবে এর উপর দিলে স্কোয়ার রোটে কাটা আর রোট 2 থাকবো তাহলে কি দাঁড়ায় রোট 2a তাহলে এই কর্ণের বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াইছে দেখেন রোট 2a এখন চিন্তা করেন আমরা এবার দুইটা এ একটা ত্রিভুজ এ একটা বর্গ এখন এই যে বর্গটা এই বর্গের ক্ষেত্রফল কী হবে বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি বাহু স্কয়ার তাহলে এই বর্গের ক্ষেত্রফল কী হইব এ স্কয়ার এই বর্গটার ক্ষেত্রফল কী হইব এ স্কয়ার এই যে এখন যে আমরা বর্গটা আঁকলাম এই বর্গের ক্ষেত্রফল হলো এ স্কয়ার এবার প্রশ্নের দিকে দেখেন কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে কর্ণটা আছে না এই কর্ণ দিয়ে যদি আমরা বর্গ আঁকি তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কী হইব মানে এই কর্ণটা দ্বারা কর্ণের ভ্যালু কত রোট 2a তাহলে এটার উপর যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দেখি যেহেতু আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি রোট 2a স্কোয়ার তাহলে কী দাঁড়ায় এই স্কোয়ার একবার 2 এর উপর যাবে একবার এর উপর যাবে তাহলে কী হয় 2a স্কোয়ার দেখেন তো কইছেনি ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এই দিকে দেখেন এটা হইল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 2a স্কোয়ার কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল কত 2a স্কোয়ার এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আর এটা হলো অ্যাকচুয়াল বর্গের ক্ষেত্রফল এখন এই বর্গের ক্ষেত্রফল কর্ণের ক্ষেত্রফলের তুলনায় কি অর্ধেক না তাহলে অ্যান্সারটা কি হইব এই যে অর্ধেক ঠিক আছে এই যে দেন 3 নাম্বারটা কি কইছে x-4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল কতটি আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ভ্যালু কত x এই সমীকরণটার ভ্যালু কত x-4 ব্র্যাকেট দেওয়া আছে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এটার মানে কি এটার মানে হইল এখানে আছে কি x-4 স্কয়ার মানে জিনিসটা দুইবার আছে না আবার এই জায়গায় আছে কি একটা x-4
এখন আমরা কি জানি দুটো বীজগণিত রাশি গুণফল যদি 0 হয় তাহলে হয় প্রথম পদ 0 না হয় দ্বিতীয় পদ 0। তো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ দুইটা দেখতে একই রকম, তাহলে হয় x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ায়, x ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্ষেত্রে দুইটা উৎপাদক থেকে আমরা একই মান পাইতেছি, ঠিক আছে। তাহলে এখানে মান কটা, যেহেতু উৎপাদক দুইটা তাহলে মান কটা বাড়িব, মানও দুইটাই বাড়িব। তাহলে অ্যান্সার হলো কত, 2। তাহলে হ্যাঁ আসেন আমরা পরের ম্যাথে যাই। তাহলে পরের ম্যাথে আসেন। এরপরে ম্যাথ কি, ধারার অষ্টম পদ। আচ্ছা এটা কি, এটা ধারা। দেখেন দেখেন 64, প্রথম পদ 64, তারপরে 32, তারপরে কত 16, তারপরে 8। অর্থাৎ কি প্রত্যেকটা পদে আগের পদ থেকে অর্ধেক হয়ে যেতেছে। তার মানে কি এখানে কি হইতেছে, সবগুলা পদের সাথে হাফ দ্বারা গুণ হইতেছে না, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। এটা একটা কি ধারা, গুণোত্তর ধারা। যেহেতু প্রথম পদ দ্বিতীয় পদের অর্ধেক, আবার দ্বিতীয় পদ তৃতীয় পদের দ্বিতীয় পদ প্রথম পদের অর্ধেক, আবার তৃতীয় পদ দ্বিতীয় পদের অর্ধেক। তাহলে এখানে কি হইতেছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে কমতেছে। এখন আমরা বলছে ধারাটির অষ্টমতম পদ কথা। আগে আগে তো আমরা বুঝলাম এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে। এটা একটা কি ধারা, গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু কত, 64। আর সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত কি আর, সাধারণ অনুপাত আর কি ব্যবহার করে, দ্বিতীয় পদের প্রথম পদ দ্বারা ভাগ। অর্থাৎ এই 32 আর নিচে 64। তাহলে কত দাঁড়ায় 32, এখানে 32 একে 32, আর 32 দুগুণে 64। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়ায়, হাফ। আর এর ভ্যালু কত দাঁড়ায়, হাফ। এখন অষ্টম পদ, আমরা জানি কোনটা ধারা এনতম পদের সূত্র কি, এনতম পদের সূত্র কি ছিল, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু অষ্টমতম পদ, 8তম পদ, তাহলে কি হইব, এ আর টু দি পাওয়ার n, এখানে n এর জায়গাত কত হইব, n এর জায়গাত হইব 8 মাইনাস 1। তাহলে কি দাঁড়ায়, এ আর টু দি পাওয়ার 7। তাহলে এখানে এর মান কত, 64, এর মান কত 64, আর এর মান কত, হাফ। তাহলে 1/2, এটা পাওয়ার 7। অ্যান্ড পাওয়ার 7 একবার উপরটার উপরে অ্যাপ্লাই হইব, একবার নিচেরটার উপরে অ্যাপ্লাই হইব। তাহলে এখানে 64 জায়গা 64 থাকুক, আর একের উপরে পাওয়ার যতই হোক মানে একই থাকবো। আর 2-এর উপরে যেহেতু পাওয়ার কত, 64, পাওয়ার 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 কত হয়, 2 টু দি পাওয়ার 7, এটা হলো 128। তাহলে নিচে কত হইব, 128। এবার দেখেন এই 128 আর 64 কাটাকাটি, 64 একে 64, আর 64 গুণে 128, এখানে 2। তাহলে অ্যান্সার কত, হাফ। অ্যান্সার কত বাড়িল, হাফ। অর্থাৎ এই ধারাটির অষ্টমতম পদ কত, হাফ। তাহলে উত্তর কোনটা, খ। ঠিক আছে, আসেন আমরা পরের ম্যাথে যাই। এখানে আচ্ছা এরা 6, 5, আচ্ছা 5-এ মনে একটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা তুলে নেই। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা উদ্দীপকটা তুলতেছি। আচ্ছা এটা ছিল উদ্দীপক। এই উদ্দীপক থেকে এই x প্লাস 1/x এর মান নির্ণয় করা লাগে। তাহলে আসেন উদ্দীপকটা থেকে আমরা করি। তাহলে এখান থেকে এখানে একটা সমীকরণ টাইপের দেওয়া আছে। এই সমীকরণটা কি দেওয়া আছে দেখেন, সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার, সমীকরণটা কি দেখা আছে আবার একটু দেখেন, x স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা x প্লাস 1/x এর মান নির্ণয় করবো। তাহলে x স্কয়ার থাক, এই পাশে যেমন সামনে থাক, এই যে 1 ওই পাশে আসছিল প্লাস আকারে, এই পাশে সরি ওই পাশে ছিল মাইনাস আকারে, এই পাশে আনলে প্লাস আকারে। তাহলে প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5x। আচ্ছা এই যে বাম পাশে এই রুট 5 এর সাথে x ছিল গুণ আকারে, এই পাশে আনলে ভাগ আকারে। অর্থাৎ এই উপরে থাকবে x স্কয়ার প্লাস 1, আর নিচে আইবে একটা x সমান সমান রুট 5। এখন দেখেন তো ভগ্নাংশের নিয়ম অনুসারে এই x স্কয়ার একবার এই x একবার x স্কয়ার নিচে যাইব, আর একবার 1 এর উপরে যাইব। অর্থাৎ উপরে হবে x স্কয়ার বাই x প্লাস ভগ্নাংশ 1/x,
ইজ ইকুয়াল টু রুট 5। তাহলে এখানে কি দাঁড়ায় দেখেন তো, উপরে x দুইটা, নিচে x একটা, কাটাকাটি করলে x একটা থাকে, আর এখানে 1/x ইজ ইকুয়াল টু রুট 5। তাহলে x প্লাস 1/x এর মান কত বাড়াইছে? রুট 5। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আসেন পরের ম্যাথে যাই আমরা। তাহলে পরের ম্যাথে দেখেন কি দিয়েছে, এক্স কিউব প্লাস 1/x³ মান বার করতে বলছে। এখন এক্স কিউব প্লাস x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় সূত্র কি? আমরা কিন্তু আগের অঙ্কে দেখছিলাম এই যে এক্স প্লাস 1/x তার মান কত ছিল? রুট 5। তাহলে এবার প্রদত্ত রাশি কি? x³ প্লাস 1/x³। আচ্ছা, x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় সূত্র কি? x প্লাস 1/x হোল কিউব হোল কিউব, x প্লাস 1/x হোল কিউব মাইনাস থ্রাইস ab, তাহলে x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, অর্থাৎ x প্লাস 1/x। এটা ছিল এই a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি ছিল? দেখেন a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এই ছিল সূত্রটা। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এবার মান বসান। ax প্লাস 1/x এর মান কত? রুট 5। তাহলে রুট 5 এর উপরে কিউব মাইনাস এখানে কি আছে? 3, যেখানে এই এক্সে আর এই উপরের এক্সে কাটা, তাহলে 3 ইন্টু এখানে x প্লাস 1/x এর মান কত? রুট 5। এখন আমরা একটা জিনিস জানি, কোনো কিছু একটা রোটের, এই যে রোটের ভিতরে যদি কোনো কিছু একটা থাকে আর তার পাওয়ার যদি হয় 3, তাহলে এই রোটের ভিতরে যা আছে, শর্টকাট ফর্মার কি, এই রোটের ভিতরে যা আছে তারা একবার বাইরে নিয়ে আসবেন। অর্থাৎ এটা হইবে 5√5 মাইনাস 3√5। তাহলে 5টা রোট 5 আছে এখানে 5টা, এর থেকে মাইনাস হয়ে যাবো 3টা, তাহলে বাকি আছে কয়টা? 2টা, 2√5। ঠিক আছে, অ্যান্সার কত? 2√5। আচ্ছা, এরপরে আসেন পরের ম্যাথে যাই আমরা। 6 গেল। তাহলে এবার 7 নম্বর, সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব? আচ্ছা, তাহলে দেখেন এটা কীভাবে হয়। আচ্ছা, প্রথমত বুঝেন আমরা সামান্তরিক চিনি কিনা। সামান্তরিক কাকে বলে? যেই ক্ষেত্রের অথবা যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, অথবা এমনি বলে যে ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল, সমান এবং সমান্তরাল। যেমন দেখেন, ধরেন আমরা 2টা বাহু আঁকলাম এখান থেকে, এই দেন আরেকটা বাহু সেম একই রেঞ্জের একটা বাহু আঁকি আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। আচ্ছা, এবার এই 2টা বাহুর আমরা সংযুক্ত করে দিই, একটা এই জায়গায় আর একটা এই জায়গায়। অবশ্য আমার চিত্রটা সুন্দর হয় নাই। এই হইল একটা সামান্তরিক। এখন একটা সামান্তরিক কীভাবে আঁকা যাবে? একটা সামান্তরিক তখনই আপনি আঁকতে পারবেন যখন তার বিপরীত বাহুগুলো দেওয়া থাকবো। এই একটা বিপরীত বাহু, এই যে এখানে এই নিচের একটা বিপরীত বাহু, আর এই একটা বিপরীত বাহু, এই 2টা বাহু দেওয়া থাকলে আপনি সামান্তরিকটা আঁকতে পারবেন। কিন্তু এটা তো কোন জানা লাগবে, তাহলে সর্বনিম্ন কয়টা উপাত্ত দেওয়া থাকলে একটা সামান্তরিক আঁকা যায়? সর্বনিম্ন 3টা উপাত্ত দেওয়া থাকলে। দেখেন 3টা উপাত্ত কি কি? এক, এই যে বিপরীত বাহু নিচেরটা আর এই উপরেরটা, এই 2টা বাহু আর তাদের মধ্যস্থ যদি কোণটা দেওয়া থাকে থিতা, এই 3টে ইনফরমেশন দেওয়া থাকলে সহজে একটা সামান্তরিক আঁকা যায়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটা সামান্তরিক আঁকা সম্ভব? 3টি। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে সামান্তরিক আঁকা সম্ভব? 3টি। আচ্ছা, আসেন পরের মধ্যে আসেন। তাহলে 8 নাম্বারটা কি বলছে?
চিত্রে থিতা এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে থিতা। এখন দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আসলে আমরা ত্রিভুজটা আবার একটু আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ যার এখানে ভূমিটা দেওয়া আছে, এই ভূমির মান হলো কত, যার ভূমির মান হলো √3। ভূমির মানটা কত দেওয়া আছে, যার ভূমির মানটা দেওয়া আছে √3। আচ্ছা এখানে ভূমির মানটা কত দেওয়া ছিল, √3। আর তার অতিভুজের মানটা দেওয়া আছে 2। অতিভুজের মানটা কত, 2। এখানে ভূমির মান দেওয়া √3, অতিভুজের মান কত, 2। তাহলে এই যে ভূমি আর অতিভুজ সংলগ্ন যে কোণটা, এই যে এই কোণটা, এই কোণের ভ্যালুটা আমাদের জানা দরকার। ঠিক আছে, এই ভ্যালুটা কত আমরা ওইটাই জানি। এখন দেখেন এই ভ্যালুটা, এই যে এই কোণটা, এই যে দুইটার এই কোণটা, এখন এই কোণটা আমরা কীভাবে জানলাম, আগে এটা জানেন। এখানে একটা ত্রিভুজ আছে যার একটা কি দেওয়া আছে, যার অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, অতিভুজ আর ভূমি। এখন অতিভুজ আর ভূমি থাকলে এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানা লাগবো। এখন ত্রিকোণমিতিক অনুপাত, বেসিক অনুপাত কী কী, তিনটা ছিল। একটা ছিল সাইন, আরেকটা ছিল কস, আরেকটা ছিল টেন। এখন সাইন, কস আর টেন এই তিনজনের মধ্যে কার সম্পর্ক আছে অতিভুজ আর ভূমির মধ্যে। দেখেন সাইনের একটা সূত্র আছে, সাইনের একটা ছন্দ আছে, ছন্দটা কি, সাগরের অবনতি, অর্থাৎ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এটাতে নাই। কসের ছন্দটা কি ছিল, কবরে ভূততি, অর্থাৎ কবরে ভূতটি, কবর দ্বারা কস, ভূ দ্বারা ভূমি। তাহলে এই কসেরই আছে কার, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কস আমরা জানি কি, কস থিতা, আমরা জানি কস থিতা, আমরা জানি কস থিতা কস থিতা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির ভ্যালু কত, √3। তাহলে উপরে √3 আর নিচে অতিভুজ কত, 2। আচ্ছা গেল। এবার একটা জিনিস দেখেন তো, কস থিতা, কস কস থিতা, আচ্ছা এবার এই জায়গায় একটু খেয়াল করেন, কস কত ডিগ্রি মান, 1√3/2। এখানে দেখেন আপনাদের মেন বইয়ের একটা, আপনাদের মেন বই ছিল এরকম, দেখেন আমি চার্টটা একটু আনতেছি, একটু দেখেন আপনাদের মেন বইয়ে এই একটা ইকুয়েশন, একটা চার্ট দেওয়া ছিল যেখানে √3/cos √3/2, এই দেখেন √3/2 cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি এখন cos 30 ডিগ্রি, এই জায়গায় কি লিখতে পারি, cos মানে √3/2 এর বদলে কি লিখতে পারি, cos cos 30 ডিগ্রি। আচ্ছা কসে কসে কাটা, তাহলে অর্থাৎ থিতার ভ্যালু কত বাড়ায়, অতএব থিতা = 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা ফোনের ম্যাথে যাই। এবার এখানে কি ফি একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা হলো 4টা। তাহলে সেটের প্রকৃত উপসেট সংখ্যা, আচ্ছা আগে আমরা উপাদান সংখ্যা জানি। উপাদান সংখ্যার একটা সূত্র আছে, ইকুয়েশন, উপাদান সংখ্যা। দেখেন উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা উপাদান সংখ্যা। আচ্ছা উপাদান সংখ্যার এই সূত্রটি কি, 2n, যেখানে n হলো এই যে সেটে মানের সংখ্যা। এখানে কত আছে, 1 2 3 4, তাহলে এখানে 4টা উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা কত, 2^4। এখন 2^4 হলে কত, 16। এখানে এই 60-এর ভিতরে আরেকটা উপাদান থাকে, আমরা সবাই জানি যখন আমরা উপসেট নির্ণয় করি, উপসেট কি করে, প্রথমে একটা একটা করে নেই, তারপর দূরে করে দিন, তারপর 3 করে নেই, সবার শেষে যাই একটা ওরি যুক্ত করি। এখানে এই ওরিটা বাদ যায়,
এই ওরিটা কোনো প্রকৃত সেট না, বলছে সেটের প্রকৃত উপসেট। তো আমাদের প্রকৃত উপসেট জানতে কী হবো, যেই মান বাড়াইছে এই যে উপাদান সংখ্যা সূত্র দ্বারা যেই মানটা বের হইলো এই মান থেকে 1 বিয়োগ করবেন, সিম্পলি শুধু 1 বিয়োগ করবেন। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে কত, 15। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত, 15। তাহলে আসেন এরপরের আসেন, তাহলে এরপরটা হলে কী বলছে, বৃত্তের ঘূর্ণন প্রতিসম্যতার মাত্রা কত। অর্থাৎ একটা বৃত্ত যদি, আচ্ছা প্রথমত আপনাদের বুঝতে হবে যে ঘূর্ণন প্রতিসমতা কি। ধরেন আমরা যদি একটা আয়তক্ষেত্র নিই। আচ্ছা এই আয়তক্ষেত্রের যদি আমরা একটা কেন্দ্র নির্ণয় করি, অর্থাৎ এটা একটা কেন্দ্র যদি বের করি আমরা, এখন চিন্তা করেন এখানে একটা আমরা যদি আয়তের উপরে একটা সরলরেখা আঁকি, জানেন এটা কয় অ্যাক্সিসে ভাগ করা যায়, এই একটা অ্যাক্সিস আর একটা সোজাসুজি আরেকটা অ্যাক্সিস হবে এই। আচ্ছা একটু বাঁকা হয়েছে। এখন চিন্তা করেন আমরা যদি এই আয়তক্ষেত্রটা যদি আমরা বাঁকা করার চেষ্টা করি, তাহলে এটাতে আমরা একটাবার ফ্লিপ করি, তাহলে কী দাঁড়ায়, এই একবার ঘুরলো, ঠিক আছে, একবার ঘুরলে একরকম অ্যাক্সিস হইলো, আবার আরেক রকম ঘুরাইলাম এই আরেকটা অ্যাক্সিস, আবার আরেকটা ঘুরাইলাম আরেকটা, কটা হলো মোট 3টা, ঠিক আছে, মোট কটা 3টা, আবার আরেকটা ঘুরাইলাম, তার মানে 4বার ঘুরার পরে এটা আগে জায়গাতে ফিরে আইছে। এবার আইন বৃত্তটার ক্ষেত্রে চিন্তা করেন, এবার আমরা যদি বৃত্তটার ক্ষেত্রে চিন্তা করি, দেখেন এই একটা অ্যাক্সিস আর এই আরেকটা অ্যাক্সিস, ঠিক আছে। এবার যদি আমরা এই বৃত্তটারে ঘুরাই, দেখেন তো যতবারই ঘুরাই বৃত্তের অ্যাক্সিসের কোনো পরিবর্তন হয়, বৃত্তের অ্যাক্সিসের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা অসীম, আমরা প্রত্যেক ক্ষেত্রে পাইতেছি। দেখেন বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা কত, অসীম। আচ্ছা তাহলে এই একটা ক্লাস আমরা 3টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। তাহলে আজ প্রথম খণ্ড এইটুক পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।